হ্যাঁ, হ্যাঁ। ভারতের এক প্রান্ত থেকে ভারতের অপর প্রান্তে বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্ট ব্যবহার করা হয়। এমন এখানে ভয়াবহ চুক্তি একতরফা কল্পনা করা যায় না। আমরা যে এতদিন ধরে বলছিলাম যে বাংলাদেশে এইভাবেই বাংলাদেশকে শেখ হাসিনা বিক্রি করে দিয়েছেন, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশের দুটো বন্দর, প্রধান সমুদ্র দুটো বন্দর মংলা এবং চট্টগ্রাম, ভারতকে কিভাবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ইজারা দেওয়া হয়েছে সেই বিষয়েই আমরা মূলত আলোচনা করব। এবং এই যে দুটো বন্দর ইজারা দেওয়া হয়েছে, এটা কিন্তু ভারতকে যে করিডোর, বাংলাদেশকে যে ভারতের করিডোর বানানো হয়েছে, সেই ষড়যন্ত্রেরই একটি অংশ। তো সেই বিষয়টি নিয়ে আমাদের কাছে ওই চুক্তির কপি এসে পৌঁছেছে, আমরা অনুসন্ধান করে বের করেছি। এই চুক্তি আপনারা জানেন যে জনগণকে কিন্তু আজ পর্যন্ত এই সরকার এই চুক্তির বিষয়ে কোনো ব্যাখ্যা দেয় নাই। তো সেই চুক্তির কপি আমাদের কাছে আসাতেই আমরা মনে করেছি যে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং গণমাধ্যমের কর্মী হিসেবে আমাদের কর্তব্য বাংলাদেশের জনগণের কাছে এই চুক্তির বিষয় তুলে ধরা। তো এই চুক্তির বিষয়ে কথা বলার আগে বাংলাদেশকে যে করিডোর বানানো হলো ভারতের, এই ষড়যন্ত্রের একটা পটভূমি আপনাদেরকে বলা প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ষড়যন্ত্র শুরু হয়েছিল 1996 সাল থেকে। আপনাদের মনে আছে 1996 সালে শেখ হাসিনা প্রথমবারের মতো সরকারে এসেছিলেন, এবং শেখ হাসিনা প্রথমবারের মতো সরকারে এসেই ভারতের সাথে এ বিষয়ে আলোচনা শুরু করেন। এবং যেহেতু তিনি প্রথমবারের মতো এসেছিলেন এবং দীর্ঘদিন পরে আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, 21 বছর পরে ক্ষমতায় আসার কারণে তিনি ভারতের যে পদলেহী সেটা এভাবে প্রকাশ করতে পারেননি যেটা গত 14 বছরে প্রকাশ করেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে তিনি ভারতকে যা দিয়েছেন গত 14 বছরে, এটা ভারত কোনোদিন ভুলবে না। তার মানে তিনি তার নিজের অপরাধ নিজ মুখে স্বীকার করে নিয়েছেন। তো যাই হোক, এই যে ভারতকে করিডোর দেয়া, এই ষড়যন্ত্র চলতে থাকে তখন থেকে, এবং এই ষড়যন্ত্র বিএনপি আমলেও 2001 থেকে 2006 পর্যন্ত অব্যাহত ছিল। এবং সেই সময় ভারত কি করেছিল, আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এখন আইএমএফ এর নাম আপনারা শুনতে পাচ্ছেন খুব বেশি করে, সেগুলোর মধ্যে তাদের সমর্থকদের তারা প্রভাবিত করেছিল যাতে তারা তৎকালীন বিএনপি সরকারের উপরে বা 4 দলীয় সরকারের উপরে চাপ সৃষ্টি করে, যাতে করে বাংলাদেশকে করিডোর হিসেবে দিয়ে দেওয়া হয় ভারতকে। এবং আপনি যে বলেছেন আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম, তার সঙ্গে আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানও ছিলাম, আপনাদের হয়তো মনে আছে। এবং 5 বছর বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, এবং সরকারের শেষ 1.5 বছর 18 মাস জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করেছি। তো সেই সময় এই এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের যারা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন বাংলাদেশে, তারা প্রায়শই আমার সাথে দেখা করতে আসতেন, আমার কাজের খাতিরে আসতেন, এবং তারা সর্বদা আমাকে কনভিন্স করতে চাইতেন যাতে আমি ভারতের এই করিডোরের বিষয়টি মেনে নেই। তারা অবশ্য করিডোর বলতেন না, তারা সবসময় এটাকে ট্রানজিট বলতেন। এই ট্রানজিটের দাবি মেনে নেই এবং আমি যেন মন্ত্রিসভায় এটার পক্ষে ওকালতি করি। কিন্তু আপনারা জানেন যে এই ভারতকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে, বা আমি যেটাকে করিডোর বলি, এই ব্যাপারে আমার অবস্থান একেবারেই পরিষ্কার ছিল। আমি সর্বদা বলে এসেছি, গত 22 বছর ধরে বলছি আমি, যে এটা করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এবং বাংলাদেশের নিরাপত্তাও ক্ষুণ্ণ হবে। এই কাজটি করবার জন্য এরা কি করলো, আপনাদের মনে আছে যে 1/11 সরকার ক্ষমতায় আসলো, একটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের সহযোগিতায় একটা সেনা অভ্যুত্থান ঘটিয়ে, অন্য প্রকার সেনা অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে বিসর্জন দেয়া হলো। এবং সেই সময় বিএনপি সরকার থাকতেই বাংলাদেশে যারা চিহ্নিত ভারতপন্থী মিডিয়া এবং চিহ্নিত ভারতপন্থী বুদ্ধিজীবী, তাদেরকে দিয়ে তারা এক ধরনের প্রচারণা শুরু করলো। এবং এই প্রচারণা তারা 2001 থেকে 2006 অব্যাহতভাবে করেছে, এবং 1/11 সরকারের 2 বছরেও তারা এই প্রচারণা করেছে। প্রচারণাটা কি ছিল? প্রচারণা ছিল যে বাংলাদেশে যদি ট্রানজিট দেওয়া হয় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের পণ্য আনা নেওয়ার জন্য,
তাহলে বাংলাদেশ নাকি এত আয় করবে যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্প কিন্তু আমরা অনেকদিন ধরে শুনছি। এবং শুধু তাই নয়, এই ধরনের পত্রিকা যেগুলোকে আমরা জানি, প্রথম বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার, এরাই প্রথম প্রধানত দায়িত্ব নিয়েছিল এই ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য। এবং তারা প্রায় প্রতিদিন সেমিনার করে প্রচারণা চালাতো যে ট্রানজিট দিয়ে দেওয়া হলে ট্রানজিট থেকে বাংলাদেশ বছরে $1 বিলিয়ন বেশি আয় করবে। তো আজকে 14 বছর ধরে বাংলাদেশে ট্রানজিট দেওয়া হয়েছে, আমি যেটাকে করিডোর বলি। $1 বিলিয়ন তো দূরের কথা, কোন বছর বোধহয় $10 মিলিয়ন বাংলাদেশ সরকার আয় করে নাই, বরং বাংলাদেশ সরকারের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া হয়েছে। এবং এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আপনাদের মনে থাকার কথা যে 1/11 সময় সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে সরকারি দায়িত্ব দিয়ে তাকে অ্যাম্বাসেডর বানিয়ে জেনেভায় ইউএনওতে পাঠানো হয়েছিল, বাংলাদেশের অ্যাম্বাসেডর বানিয়ে। এবং এই দেবপ্রিয় এরাও কিন্তু ট্রানজিট লবির লোক ছিল এবং ট্রানজিট লবির চিহ্নিত লোক ছিল। এবং এই দেবপ্রিয়ের একটা সমস্যা ছিল, ওনার স্ত্রী বিদেশি, সম্ভবত রাসান। এবং বাংলাদেশ সরকারের তখন আইন ছিল যে কোন বিদেশি কূটনীতিকের স্ত্রী, বাংলাদেশের কূটনীতিকের স্ত্রী বিদেশি স্ত্রী থাকতে পারবে না। বিদেশি স্ত্রী যদি থাকে তাহলে তাকে কূটনীতির মানে ডিপ্লোম্যাটের দায়িত্ব তাকে দেয়া যাবে না, এটাই আইন ছিল। আপনারা শুনলে অবাক হবেন যে 1/11 সরকার শুধুমাত্র দেবপ্রিয়র জন্য এই আইন পরিবর্তন করেছিল। এই আইন পরিবর্তন করে দেবপ্রিয় ভট্টাচার্যের স্ত্রী রাসান হওয়া সত্ত্বেও আইন পরিবর্তন করে তাকে জেনেভায় পাঠানো হয়েছিল। আপনারা বুঝতে পারছেন ষড়যন্ত্রটা কতটা গভীর এবং কতটা সুদূর প্রসারী ছিল। এই পটভূমিটা বাংলাদেশের মানুষের জানা দরকার, আর জানার পরে মনে রাখা দরকার। সমস্যা হলো, আমি যে কথাটা সবসময় বলি, বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল, তারা সবকিছু খুব সহজে তারা ভুলে যায়। তো এই পরিস্থিতিতে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন 2009 সালে। তো ক্ষমতায় এসে তিনি কি করলেন? ক্ষমতায় এসেই তিনি ভারতের স্বার্থ রক্ষা করা শুরু করলেন, কারণ ভারতের সাথে চুক্তি করেই তিনি ক্ষমতায় এসেছিলেন যে বাংলাদেশকে তিনি ভারতের হাতে তুলে দেবেন, বাংলাদেশের সমস্ত সম্পদ তিনি ভারতের হাতে তুলে দেবেন। তো সেই চুক্তি অনুযায়ী তিনি কি করলেন? 2010 সালের জানুয়ারিতে তিনি ভারতে গেলেন এবং ভারতে যাওয়ার পরে তিনি একটি এমওইউ করে আসলেন। তিনি অনেক চুক্তি করেছেন, তার মধ্যে আমরা শুধু আজকে আলোচনা করব শুধুমাত্র কিন্তু বন্দর চুক্তি নিয়ে। এরপরে আমরা ধারাবাহিকভাবে অন্যান্য চুক্তি নিয়েও আলোচনা করব। তো সেই সময় একটি এমওইউ করা হলো। সেই এমওইউটা মিনিস্ট্রি অফ শিপিং, গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এবং মিনিস্ট্রি অফ শিপিং, গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। সরি জনাব মাহমুদুর রহমান, এটা আপনি 2010 সালের কথা বলছেন? 2010 সালে একটা জয়েন্ট কমিউনিকে করে আসলেন। আমি যেটা বলছিলাম আপনাকে, 2010 সালে একটা জয়েন্ট কমিউনিকে করলেন 12ই জানুয়ারি 2010। সেই জয়েন্ট কমিউনিকের মধ্যে অনেক কিছু ছিল, মানে বাংলাদেশকে কি কি দেয়া হবে সেটা বলা হয়েছিল। সেই জয়েন্ট কমিউনিকের সূত্র ধরে পরবর্তী সময় 2015 সালের জুন মাসে 6 জুন এই শিপিং মিনিস্ট্রি, দুই দেশের শিপিং মিনিস্ট্রি এই এমওইউটা করলেন। তাহলে প্রথমে জয়েন্ট কমিউনিকে হলো 2010 সালে, আর 2015 সালে এসে এমওইউ হচ্ছে। আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি। এবং এই এমওইউতে দেখেন কি বলা আছে, আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় একটু পড়ে শোনাচ্ছি। সেখানে বলা আছে, whereas as a reflection of the intention expressed in the joint communique of 12 January 2010 issued on the occasion of the visit of India of Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, it has been decided by the Government of People's Republic of Bangladesh, hereinafter referred to as GOB, to allow the Government of the People's Republic of India, hereinafter referred to as GOI, to use Chittagong and Mongla ports of Bangladesh for movement of goods to and from India. খেয়াল করুন,
মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া। তার মানে তারা বলছে যে জয়েন্ট কমিউনিকেতে যে যে এক্সপ্রেশন ইন্টেনশন যেটা করা হয়েছিল শেখ হাসিনা এবং তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী যেটা করেছিলেন, সেই সময় কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী সেই সময়, তো তারা যে জয়েন্ট কমিউনিকে করেছিল সেটার আলোকে তারা বলছেন যে ভারতের পণ্য আনা নেয়া টু অ্যান্ড ফ্রো ফ্রম ইন্ডিয়া, শুধুমাত্র টু অ্যান্ড ফ্রো ফ্রম ইন্ডিয়ার জন্য চট্টগ্রাম এবং মংলা বন্দর দেওয়া হবে। তার মানে এই সরকার যে বলে যে তারা একটা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই কাজটি করেছে, এটি সর্বৈব মিথ্যা। এটা করা হয়েছে শুধুমাত্র ভারতের পণ্য আনা এবং নেওয়ার জন্য, এখানে কোনো তৃতীয় রাষ্ট্রের নাম নাই। কারণ এমনকি বাংলাদেশেরও নেই, বাংলাদেশের পণ্য বাংলাদেশেরও নেই, বাংলাদেশের পণ্য ভারতে যাবে এটা বলা নেই, সেটা আলাদা ট্রেডের ব্যাপার, আমি ওই আলোচনায় যাচ্ছি না। কিন্তু বড় কথা হলো যে আপনি যখন মংলা এবং চট্টগ্রাম ব্যবহার করছেন, আপনি চুক্তি করছেন, এমইউ করছেন, তখন তো আপনি বলবেন যে সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশের পণ্য আনা নেওয়ার জন্য আমি মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর দেব, এটা বললেও একটা যুক্তি থাকতে পারত। কিন্তু আপনি এমইউতে বলছেন শুধুমাত্র ভারতের পণ্য আনা নেওয়ার জন্য আপনি মংলা এবং চট্টগ্রাম বন্দর আপনি ব্যবহার করতে দিচ্ছেন। কিন্তু একটু আমি আমার বোঝার জন্য একটু যদি জিজ্ঞেস করি যে এখানে তো ভারতের সাথে এমইউ হচ্ছে, তাহলে আমি কেন অন্যান্য দেশের কথা? ভারতের সাথে এমইউ হলেও তো আরেকটা দেশ হতে পারে, যেহেতু ভারতের মধ্যে দিয়ে আমার ট্রানজিট দরকার। যেমন ধরুন আমার তো নেপাল একটি ল্যান্ডলক কান্ট্রি আপনারা জানেন, তো নেপালের সাথে ব্যবসা করতে হলে আমার তো ভারতের উপর দিয়ে যেতে হবে। এবং আপনাদের মনে আছে হয়তো এই কিছুদিন আগে বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি তিনি একটি কথা বলেছিলেন যে ভারতের সাথে ট্রানজিট চুক্তির সময় তারা নাকি ভুলে গিয়েছিলেন, মানে বাংলাদেশ ভুলে গিয়েছিল যে বাংলাদেশেরও ট্রানজিট দরকার। এটা কে বলছেন? যিনি বাংলাদেশের এখন প্রিন্সিপাল, যিনি ক্যাবিনেট সেক্রেটারি। তার মানে বাংলাদেশের স্বার্থের কথা তারা ভুলে গিয়েছিলেন, তাদের মনেই ছিল না, মানে এতই তারা ছিল ভারতকে খুশি করা যে বাংলাদেশের স্বার্থ দেখার মতো চিন্তা কারোর মধ্যে আসে নাই। এটা গেল একটি। আচ্ছা, এখন আমি আন্ডারস্ট্যান্ডিং এর 1 নম্বর ধারাতে আসছি। কেমন? এই যেটা সই করা হয়েছে এখানে 6টি ধারা আছে এই মুহূর্তে, আমি 1 নম্বরে আসছি। আচ্ছা, এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে 1 এবং 2। এখানে 1-এ বলা আছে বাংলাদেশ shall allow use of Chittagong and Mongla ports for the movement of goods to and from India. আবারও to and from India. Both the countries agree that necessary instruments, agreements, protocols, etc. will be finalized through mutual consultation for the purpose of implementation of this memorandum, which will include, among others, আরো খেয়াল করুন, which will include, among others, এগুলোর ব্যাখ্যা ব্যারিস্টার সাহেব একটু পরে হয়তো দিতে পারবেন, routes from Chittagong Mongla to Agartala, Chittagong Mongla to Dauki, and Chittagong Mongla to Sutarkandi। তার মানে বলছে 3টা রুটের কথা স্পেসিফিক করছে, কিন্তু তার আগে একটা কথা বলে দিচ্ছে among others, তার মানে আরো আছে। সেটাতে আমি পরে চুক্তির মধ্যে আসবো আমরা যে among others এর মানেটা কি। এটা গেল 1 নম্বর। among others কি ডিফাইন করেছে তারা পরবর্তীতে? among others হ্যাঁ, ডিফাইন করেছে, আমি আসবো, এটা চুক্তিতে আসবো, আমরা এখন এমইউ নিয়ে আলোচনা করছি, among others চুক্তিতে আসবো। আচ্ছা, 2 নম্বর ধারায় বলছি কি, both the countries agree that the movement of goods to and from Chittagong and Mongla ports may be by waterways, rail, road or multimodal transport। তাহলে বাকি থাকলো কি? আপনি বলছেন may be waterways, rail, road or multimodal transport। তার মানে এই এমইউর মাধ্যমে আপনি বাংলাদেশের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভারতের ব্যবহারের জন্য মুক্ত করে দিয়েছেন এই 2 নম্বরের মাধ্যমে। কারণ আপনি তো কোনোটা বাদ রাখেন নাই, ওয়াটারওয়েজ আছে, রেল আছে, রোড আছে, মাল্টিমোডাল আছে। মাল্টিমোডাল বলতে এয়ারও আছে, সবই আছে। মানে বাংলাদেশ একটা নামে মাত্র স্বাধীন দেশ, বাংলাদেশ প্রকৃতপক্ষে এখন ইজ আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া। এটাই চুক্তির মধ্যেই প্রমাণিত হচ্ছে। আচ্ছা, আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এই এমওইউটা সই করা হলো 6th day of June 2015। এই পর্যন্ত হলো আমাদের এমওইউ এর গল্প। এবার আমি চুক্তিতে যাচ্ছি।
তাহলে প্রথমে কি হলো? 2010 সালে হলো জয়েন্ট কমিউনিকে, 2015 সালে হলো এমওইউ, আর চুক্তি হলো 2018 সালে। এবার চুক্তির ধারাতে যাচ্ছি। এটাতে একটু সময় নেবো আপনাদের। চুক্তি তো অনেক ধারা থাকে, এমওইউ তো 2 পাতা, চুক্তি তো অনেক পাতা। তো এটা এন্ট্রি ইনটু ফোর্স হলো, মানে চুক্তি অক্টোবর 25th day of October 2018, 25শে অক্টোবর 2018 তারিখে এই চুক্তি স্বাক্ষরিত হলো। এখন এই চুক্তির বর্ণনায় আমি যাচ্ছি। যেটাকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা ব্যাকগ্রাউন্ড বলছে, উপক্রমণিকা যেটাকে বলে আর কি, যেখানে বলছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এখানেও কিন্তু চট্টগ্রাম পোর্টের বিভিন্ন কথা বলা হয়েছে, এবং এখানেও 2010 সালের সেই জয়েন্ট কমিউনিকের কথা বলা হচ্ছে। তার মানে বাংলাদেশের যা কিছু সর্বনাশ 2010 সালের জানুয়ারি মাসেই কিন্তু হয়ে গেছে। এবং যে কথাটি আমরা আমার দেশ থেকে গত 15 বছর ধরে এই কথাটি বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশের জনগণকে, যে শেখ হাসিনা ক্ষমতায় এসেই বাংলাদেশ ভারতের হাতে সমর্পণ করেছেন। তাহলে আমরা এটা একটু পড়ি। এখানে বলছে, ইন furtherance of the understanding that Bangladesh will allow the use of Chattogram and Mongla ports for movement of goods to and from India through waterways, rail, road or multimodal transport. তার মানে এখানে আর কিছু বাকি নাই, সবগুলো বলে দিচ্ছে চুক্তির মধ্যে। আগে বলেছিল মেবি, এখন কিন্তু আর মেবি নাই চুক্তিতে। চুক্তিতে আপনি সবগুলি বলে দিচ্ছেন, রেল, রোড, ওয়াটারওয়েজ or multimodal transport as reflected, এবার শুনুন কি বলছে, as reflected in the joint communique issued during the visit of Honorable Prime Minister of Bangladesh to India in January 2010. আবারও সেই জানুয়ারি 2010-এ শেখ হাসিনার ভারত সফরের প্রশ্ন এসছে। এবং আমার মনে আছে 2010 সালে আমরা সেই সময় আমার দেশে নিউজ করেছিলাম যে বাংলাদেশের কি কি স্বার্থ বিসর্জন দিয়ে এসছেন শেখ হাসিনা, সেটা জনগণকে জানাতে হবে। কিন্তু সেটা তখনও জনগণকে জানানো হয় নাই, পার্লামেন্টকে জানানো হয় নাই, এমনকি রাষ্ট্রপতিও জানানো হয়। এই চুক্তির বিষয়ে কাউকেই জানানো হয়। আমার একটা জিনিস খেয়াল আছে, 2010 সালে উনি যখন ফিরে আসলেন, যখন সংসদে এই প্রশ্নটা উত্থাপন করার কথা এবং উনি জবাবদিহির মুখে পড়ার কথা, ঠিক সেই মুহূর্তে সংসদে উনি জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ আছে কি নেই এটা নিয়ে একটা তর্ক ছুড়ে দিল পুরো দেশ জুড়ে, টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন। খুব ভালো করে জানেন উনি, সব ইস্যুতে যদি ডাইভার্ট করতে জানেন কিভাবে ডাইভার্ট করতে হয়। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন ডাইভার্ট করেছিলেন, কারণ ওই জয়েন্ট কমিউনিকের মধ্যে উনি বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব, স্বাধীনতা বিসর্জন দিয়ে এসেছিলেন ভারতের কাছে। আচ্ছা, এবার আমরা আসি এর পরের লাইনে। মানে আমি প্রিএম্বলটা পড়ছি, বুঝতে পারছেন তো? প্রিএম্বলের অংশটা, ছোট প্রিএম্বল। এই প্রিএম্বলের শেষে বলা আছে, এটা খুব ইন্টারেস্টিং শব্দ, পারসুইং দ্য নোবেল অবজেক্টিভ। নোবেল মানে এটা একটা পবিত্র অবজেক্টিভ। তো কার জন্য পবিত্র এটা? আপনি যে নোবেল অবজেক্টিভ বলছেন, কার জন্য এটা নোবেল অবজেক্টিভ? ভাষাগুলো খেয়াল করুন যে কি ভাষা লেখা হয়েছে চুক্তিতে। আমি এ ধরনের কোনো ভাষা, আমি কোনো মানে সভরেন কান্ট্রির কোনো চুক্তিতে পড়ি নাই। Pursuing the noble objectives set out in the framework agreement on cooperation for development signed on 6 September 2011. তার মানে আরো একটা দলিল কিন্তু আছে, সেই দলিলের কপি আমাদের কাছে এখনো আসে নাই। আমরা চেষ্টা করবো এই দলিলের কপিটাও আনার জন্য, যেটা 2011 সালের 6 সেপ্টেম্বর। সেটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট। এই নামে কিন্তু আরো একটা আছে। তার মানে আমরা 4টা দলিল পাচ্ছি। একটা জয়েন্ট কমিউনিকে যেটা 2010 সালে, 2011 সালের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট, 3 নম্বরে হচ্ছে এমওইউ, যেটা আমি ব্যাখ্যা করলাম একটু আগে, যেটা 2015 সালে, আর 2018 সালে হচ্ছে এই চুক্তি। তাহলে সরকার বলছে, বা বাংলাদেশ এবং ভারত বলছে, যে বাংলাদেশকে ভারতের কাছে সমর্পণ করা এটা একটা নোবেল অবজেক্টিভ। তো এটা নোবেল অবজেক্টিভ কিনা সেটা ব্যারিস্টার সাহেব ভালো বলতে পারবেন। এবার আমি আর্টিকেলে আসছি। এতক্ষণ তো প্রিএম্বল গেল, আর্টিকেলের 1 নম্বর আর্টিকেলের, আর্টিকেল 1
ডি, ABCD, ডি তে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভয়াবহ ডি যদি পড়েন আপনারা, এখানে বলছে না, ডি না, ডি এর থেকে আরো বড় ভয়াবহ, আমি পরে আসবো। ডি তে বলছে consignor means the owner of the goods being transported from one part of India to another. কনসাইনার মানে কনসাইনার যিনি মাল আনবেন, তার অর্থ হচ্ছে the goods being transported from one part of India to another through Chattogram port and Mongla port and shall include his authorized agent. তার মানে বাংলাদেশ ভারতের এক অংশ থেকে ভারতেরই আর এক অংশে নেওয়ার জন্য মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট ব্যবহৃত হচ্ছে। এখানে ব্যবসার কিছু নাই। হ্যাঁ, আপনি প্রথমে যেটা বললেন যে করিডোর, দ্যাট মিন্স দ্যাটস এ করিডোর, দ্যাটস এ করিডোর। আপনি বাংলাদেশকে করিডোর মেনে নিয়েছেন। ভারতের এক প্রান্ত থেকে ভারতের অপর প্রান্তে বাংলাদেশের মধ্যে দিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্ট ব্যবহার করা হবে। এমন ভয়াবহ চুক্তি একতরফা কল্পনা করা যায় না। একটা জিনিস আপনি হয়তো এটা বলবেন, কিন্তু আমি এই করিডোর থেকে তারা পরিবর্তন করেছে ট্রানজিট শব্দে, এবং তারপরে সম্ভবত ট্রানজিটকে মুভমেন্ট শব্দে, ট্রান্সশিপমেন্ট বলে তারা, ট্রান্সশিপমেন্ট বলার চেষ্টা করে। তো চুক্তিতে ট্রান্সশিপমেন্ট বোধ এক জায়গায় আছে, ট্রানজিট শব্দটা আছে। আচ্ছা, তাহলে প্রমাণিত হয়ে গেল যে পুরো জিনিসটা করা হচ্ছে ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পণ্য পরিবহনের জন্য। শুধু পণ্য না, আপাতত আমরা পণ্যের কথায় আছি, অন্য চুক্তিতে হয়তো দেখবো সৈন্যবাহিনী, অস্ত্র শস্ত্র সবই বাংলাদেশের মধ্যে দিয়ে তারা নিয়ে যাবে। এখানে পণ্যের কথা বলা হচ্ছে। আচ্ছা, গেল। এরপরে আমরা চলে আসি আর্টিকেল 4-এ। আর্টিকেল 4-এ আপনি দেখুন, আর্টিকেল 4-এ 1 নম্বর, একটা ভয়াবহ আর্টিকেল আপনাদের শোনালাম যে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য বাংলাদেশের ভেতর দিক দিয়ে নিয়ে যাওয়ার জন্য মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট ব্যবহৃত হচ্ছে। আর এবার যেটাতে আসছি আমি, সেটা হলো এক্সাম্পশন ফ্রম রেগুলার ফিজিক্যাল ইন্সপেকশন। খেয়াল করে দেখুন কি বলছে। এই চুক্তির নামই হচ্ছে 4.1, এক্সাম্পশন ফ্রম রেগুলার ফিজিক্যাল ইন্সপেকশন। আপনি রেগুলার ফিজিক্যাল ইন্সপেকশন থেকে অব্যাহতি দিচ্ছেন ভারতকে। তার মানে কি নিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি জানেন না, এবং আপনি ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারবেন না। এবং পুরো আমি ক্লজটা এখন পড়ে শোনাচ্ছি। সাবজেক্ট টু দ্য কন্ডিশনস লেড ডাউন ইন দ্য স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর, যেটা হয়তো তারা একটা তৈরি করে নিয়েছে, স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর, SOP, the goods being carried under this agreement shall be exempted from routine physical customs inspection en route. Can you imagine? যে এই চুক্তির অধীনে যে সমস্ত মালামাল নিয়ে যাওয়া হবে ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, কিংবা বিদেশ থেকে ভারতের এক প্রান্তে, সেগুলোকে ফিজিক্যাল রেগুলার রুটিন, আপনি রুটিন ফিজিক্যাল ইন্সপেকশন পর্যন্ত করতে পারবেন না। বিশেষ ইন্সপেকশন তো দূরের কথা, আপনি রুটিন ইন্সপেকশন পর্যন্ত করতে পারবেন না। আপনারা দাবি করেন আপনারা স্বাধীন দেশের নাগরিক, বাংলাদেশ স্বাধীন দেশ। তো আমরা যে এতদিন ধরে বলছিলাম যে বাংলাদেশে এইভাবেই বাংলাদেশকে শেখ হাসিনা বিক্রি করে দিয়েছেন, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। সেই সময় একটি পুরানো কথা বলি, সেই সময় আওয়ামীপন্থী একজন বড় ব্যবসায়ী, যিনি তখনও রাজনীতি সরাসরিতে আসেন নাই, পরে এসেছিলেন এবং ঢাকার মেয়র হয়েছিলেন বিনা ভোটে বা ভোট ডাকাতি করে, তিনি মারা গেছেন, আনিসুল হক সাহেব। আনিসুল হক সাহেব তখন FBCCI এর প্রেসিডেন্ট ছিলেন। তিনি আমার কথার প্রেক্ষিতে বলেছিলেন যে দেশ আবার বিক্রি করা যায় নাকি। দিস ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ আনিসুল হক, তো লেট আনিসুল হক। তো সেই আনিসুল হক পরে আবার ঢাকার মেয়র হয়েছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, ঢাকার উত্তরের মেয়র হয়েছিলেন আনিসুল হক ভোট ডাকাতি করে। তো এরা, এই যে ভারতপন্থী ব্যবসায়ীরা, এরা মিলেও কিন্তু দেশটা সর্বনাশের জন্য দায়ী। আচ্ছা, তাহলে আপনাদেরকে বললাম যে ফিজিক্যাল ইন্সপেকশন করার অধিকারও আপনার নাই ভারতীয় পণ্যের, রুটিন ফিজিক্যাল ইন্সপেকশন আপনি করতে পারবেন না। এবার আসুন আর্টিকেল 5-এ, আর্টিকেল 5.1,
এখানেও বুঝবেন যে আপনি আপনার কোনো সার্বভৌমত্ব নাই, বাংলাদেশের জনগণের স্বাধীনতা নাই এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নাই। 5.1 কি বলছে দেখুন, এখানে বলছে চট্টগ্রাম পোর্ট অথরিটি and Mongla Port Authority will provide facilities to the goods being transported under the agreement no less favorable than which would be accorded to export and imports from Bangladesh. এই পর্যন্ত ঠিক আছে, যে আপনি যে পণ্য আনবেন সেই পণ্যের ক্ষেত্রে বাংলাদেশি পণ্যের তুলনায় এটাকে লেস ফেভারেবল করা যাবে না। এটা হতে পারে যে আপনি লেস ফেভারেবল করবেন না, এটা আমি মানতে রাজি আছি, এটা চুক্তিতে থাকতেই পারে। কিন্তু তারপরে ভয়াবহ, এরপরে কি বলছে, and এর পরে দেখেন কি বলছে, and shall endeavor to provide priority space at their ports of goods being transported under this agreement. Shall, আপনাকে এটাকে অগ্রাধিকার দিতে হবে। আপনি আগে তো বলছেন যে বাংলাদেশের অন্যান্য ইম্পোর্টারদের তুলনায় তাদের সাথে আপনি মানে তাদেরকে আপনি বঞ্চিত করতে পারবেন না সেই ব্যবহারের থেকে, কিন্তু তারপরে shall endeavor to provide priority space না, priority space at their ports of goods, তার মানে shall endeavor, আপনাকে shall দিতে হবে। এটা ব্যারিস্টার নাজির সাহেব ভালো করে বলতে পারবেন যে অর্থটা কি, যে এখানে প্রয়োজন পড়লে বাংলাদেশের পণ্য ফেলে দিয়ে হলেও বা বাংলাদেশের পণ্য জাহাজে রেখে ডেমারেজ দিয়ে আপনাকে ভারতীয় পণ্যকে অগ্রাধিকার দিতে হবে। এই হচ্ছে আপনার চুক্তি। সাধারণভাবে আমরা যেটা বুঝছি যে যখনই বলছে যে প্রোভাইড প্রায়োরিটি স্পেস এট দেয়ার পোর্টস, এটা কিন্তু শুধু প্রায়োরিটি না, বলে নাই shall endeavor to provide priority space আপনার ভারতীয়দের দিতে হবে। তাহলে কি দেখলেন, 1 নম্বর ভারতীয় পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে যাবে, ইট ইজ এ করিডোর, আমরা যে কথাটা সবসময় বলছিলাম। 2 নম্বর দেখলেন আপনি রুটিন ইন্সপেকশনও করতে পারবেন না, রুটিন ফিজিক্যাল ইন্সপেকশন। 3 নম্বরে দেখলেন বাংলাদেশের পণ্য ফেলে দিয়ে ভারতীয় পণ্যকে অগ্রাধিকার দিতে হবে। আচ্ছা, এবার আসেন আপনি আর্টিকেল 5 তো বললাম, আর্টিকেল 6 এর ওই যে আপনি বলছিলেন না যে আমরা এর আগে 3টা রুটের কথা বলেছিলাম, তখন আপনি প্রশ্ন করেছিলেন যে অন্য রুটের কথা কি বলা হয়েছে। এবার আপনি শোনেন যে কি কি রুটের কথা বলা হয়েছে। The movement of goods under this agreement through Chattogram or Mongla Port shall be in accordance with the signed MOU through the following routes and port of entry/exit. Following routes এবার আসছি আমি। এখানেও দেখেন বাংলাদেশের জনগণকে কিভাবে বোকা বানানো হয়েছে। 1 নম্বরে বলছে চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, আগরতলা ভায়া আখাউড়া। আপনার মনে আছে আখাউড়াতে পণ্য নেওয়ার জন্য তিতাস নদী বন্ধ করে, তিতাস নদীর উপর দিয়ে বাঁধ তৈরি করা হয়েছিল, নদী বন্ধ করে, এবং তার বিরুদ্ধে আমি লং মার্চ করেছিলাম। তখন আমি প্রথমবার জেল থেকে বেরিয়েছি, আমি লং মার্চ করেছিলাম, লং মার্চ করে সেই বাঁধ আমি কাটবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সেটা আমার ক্ষমতায় কুলায় নাই, সেই বাঁধ কাটা আমার পক্ষে সম্ভব হয় নাই। যাই হোক, তো চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট টু আগরতলা ভায়া আখাউড়া 1। 2, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট টু দাউকি ভায়া তামাবিল সিলেট দিয়ে। 3, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট টু সুতারকান্দি ভায়া শেওলা। এই 3টার কথা কিন্তু এমইউতে ছিল। আপনি প্রশ্ন করেছিলেন যে আরো রুট আছে কিনা, এই 3টি রুটের কথা এমইউতে ছিল। এবার শুনুন বাকি রুটগুলোর গল্প। চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট টু শ্রীমন্তপুর ভায়া বিবির বাজার, এটা সম্ভবত কুমিল্লা দিয়ে, বিবির বাজার বোধহয় কুমিল্লায়। হচ্ছে আগরতলা টু চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট ভায়া আখাউড়া, মানে উল্টো দিক দিয়ে আগরতলা থেকে আসবে। তারপরে ডাউকি টু চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট ভায়া কামাবিল। তারপরে সুতারকান্দি টু চট্টগ্রাম পোর্ট /মংলা পোর্ট ভায়া শেওলা। তারপর শ্রীমন্তপুর টু চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট ভায়া বিবির বাজার। এই পর্যন্ত গেল ABCDEFGH। এরপরে আমি যেটাকে বলবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এগুলো কিছুই না। এটা হলো লাস্ট এই চুক্তির আইটা শুনুন। Any other route as approved by the Intergovernmental Committee. Any other route as approved by the Intergovernmental Committee. It is open-ended. এই চুক্তি কমপ্লিটলি ওপেন-এন্ডেড। এখন ব্যারিস্টার নাজির সাহেব বলবেন যে এরকম ওপেন-এন্ডেড চুক্তি কখনো হয় কিনা।
এই ওপেন এন্ডেড মানে হচ্ছে সারা বাংলাদেশকে যদি তারা ব্যবহার করে এই ট্রানজিট বা করিডোর হিসেবে, আপনি সেখানে বাধা দিতে পারবেন না। কারণ ইন্টার গভর্নমেন্টাল কমিটি তো বাংলাদেশের সব দালাল শ্রেণীর লোকজন থাকবে, তাদেরকে ক্রয় করা তো কোনো ব্যাপার না, তাদেরকে কেনা খুব সহজ, তাই না? জি। এরপরে আপনি আসুন আর্টিকেল 8-এ এটা প্রথমেই বলা হয়েছে এক্সাম্পশন ফ্রম ডিউটিজ এন্ড ট্যাক্সেস। তার মানে আপনি এই যে পণ্য আনা নেয়া করবেন, এখানে আপনি কোনো ডিউটি বা ট্যাক্স নিতে পারবেন না। এখানে কি নিতে পারবেন সেটা বলে দেয়া আছে। Movements of cargo under this agreement shall be exempted from customs duties or any other taxes other than administrative operational fees and other charges as prescribed by the Intergovernmental Committee for Transit of Goods. তাহলে কি বলছে? যে আপনি কোনো চার্জ দিতে পারবেন না শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ ছাড়া, যেটা ঠিক করবে কে? আবার সেই ইন্টার গভর্নমেন্টাল কমিটি। ইন্টার গভর্নমেন্টাল কমিটির মধ্যে তো রয়ের সব এজেন্টরা বসে আছে, তাই না? বাংলাদেশের পক্ষে যারা কমিটিতে আসবেন তারা প্রত্যেকে রয়ের এজেন্ট ছাড়া তো আর কিছু না। তো তার মানে বাংলাদেশকে ফ্রি, বিনা পয়সায় ট্রানজিট সুবিধা দেওয়া হচ্ছে বা করিডোর সুবিধা দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশের অনেক মন্ত্রী কিন্তু এই কথা বলেছেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। মশিউর রহমান হলেন এই সরকারের ইকোনমিক অ্যাডভাইজার। তিনি বলেছিলেন যে তাদের কাছ থেকে কোনো ফি নেয়া আমাদের এটা উচিত হবে না, যেহেতু তারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছিল। তাহলে সেই যে $1 বিলিয়ন গল্প ওটা কোথায় গেল? দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন কোন এক সময় যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, সবসময় বলেছিলেন, সবসময় বলেছিলেন। আচ্ছা, এরপরে আপনি আসুন আমার আলোচনা আমি শেষ করব, সেটা হলো আর্টিকেল 11। তো আর্টিকেল 11-এর 3, এখানে আপনি অ্যামেন্ডমেন্টের একটা জায়গা রাখা হয়েছে। তো সেই অ্যামেন্ডমেন্ট করা কিন্তু সম্ভব না যদি না ভারতীয় কর্তৃপক্ষ রাজি হয়। কেন আমি বলছি আপনাকে, এখানে বলছে such amendments, মানে যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় আপনাকে এই চুক্তি, shall be subject to the approval of the contracting parties। তার মানে হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট আপনি একা করতে পারবেন না, আপনাকে এই অ্যামেন্ডমেন্ট করতে হলে ভারতেরও সম্মতি লাগবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে কোনো দেশপ্রেমিক সরকার ছাড়া অ্যামেন্ডমেন্টের কি আমরা স্বপ্ন দেখতে পারি? তো কাজেই এই হচ্ছে মানে চূড়ান্ত দেশ বিরোধী চুক্তির একটা আমি সর্বশেষ যে বক্তব্য দিয়ে আমার শেষ করবো, আমার বক্তব্য যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার দাবি হচ্ছে এই চুক্তি বাতিল করতে হবে। এই দাবি আমি কিন্তু শেখ হাসিনার কাছে করছি না। আপনি শেখ হাসিনার কাছে দাবি করে কি করবেন? একটা ফ্যাসিস্ট ইলিগাল ভারতের দালাল প্রধানমন্ত্রীর কাছে দাবি করার কিছু নাই। এই সরকারের কাছে যারা দাবি করে তাদের প্রতি আমার করুণা হয়। এই দাবি আমি রেখে যাচ্ছি বাংলাদেশের জনগণের কাছে, এবং এই দাবি আমি করে যাচ্ছি এই সরকারের নিশ্চয়ই এক সময় পতন হবে, সব ফ্যাসিস্টেরই পতন হয়, এবং যে দেশপ্রেমিক সরকার আসবে তাদের কাছে আমি দাবি করছি যে এই চুক্তি অবশ্যই বাতিল করতে হবে। আর লাস্ট, যারা ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য প্রায় গত 30 বছর ধরে প্রচারণা চালিয়েছে, মিথ্যা প্রচারণা চালিয়েছে, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করেছে, তারা মিডিয়ার লোকই হোক, তারা পলিটিশিয়ানই হোক, কিংবা তারা তথাকথিত বুদ্ধিজীবী হোক, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। শুধু চুক্তি বাতিল করে হবে না, এদের প্রত্যেকের বিচার দাবি জনগণের কাছে করে এই চুক্তির ব্যাখ্যা আপাতত আমি শেষ করলাম। ধন্যবাদ আপনাদেরকে। অনেক অনেক ধন্যবাদ জনাব সম্পাদক মাহমুদুর রহমান সাহেব। আমরা একটা আইডিয়া পেলাম। আমি এই প্রসঙ্গে বলতে চাই, দর্শক মন্ডলী যারা আপনারা উপস্থিত আছেন, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অসংখ্য কমেন্ট এসেছে। তো একটা জিনিস আপনাদের সবারই খেয়াল আছে যে আমরা বিভিন্ন সময় শুনে আসছি যে দেশ বিরোধী চুক্তি হচ্ছে। যেমন ধরুন সিম্পলি আমরা যদি আবরারের কথাও ধরি,
আবরারকে যে পিটিয়ে হত্যা করা হলো, কারণ আবরারের মতো একজন ইয়াং ম্যান, মাত্র বুয়েটে পড়াশোনা করছে, একজন ছাত্র, সেও কিন্তু বুঝতো বা জানতো, তারও একটা পারসেপশন ছিল যে চুক্তিগুলো দেশের স্বার্থ বিরোধী হচ্ছে, কিন্তু এতটাই এতটাই প্রতিক্রিয়াশীল এই গোষ্ঠী এবং এই মাফিয়া গোষ্ঠী যে এই ছেলেটাকে পিটিয়ে হত্যা করলো। আরেকটি কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে 2015 সালের কথা, যেটা সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উল্লেখ করেছেন, সেই চুক্তির পরপরেই সম্ভবত, আমার যতটা মনে পড়ছে, আমার যদি ভুল না হয়ে থাকে, মাহফুজ আনাম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, who is meant to be actually another enabler of this fascist government, but anyhow, উনার সম্ভবত কষ্ট লেগেছিল যেই চুক্তিটা হয়েছিল, যেই চুক্তিগুলো হয়েছিল, যেটা আমাদের সামনে আসেনি, কিন্তু উনি সম্ভবত কষ্ট পেয়েছিলেন, যদিও উনি একজন এই গ্রুপেরই পার্ট বলে আমরা মনে করি। তো উনি সম্পাদকীয়তে লিখেছিলেন, এরকম একটা কথা ছিল লাস্টে, ইংলিশে, যেটার বাংলা করলে অর্থ দাঁড়ায় এরকম, যে সবই দিয়ে আসলেন, কিছুই নিয়ে আসলেন না। মানে এটা কি ধরনের চুক্তি হলো? তার পরপরে আমরা কিন্তু দেখলাম যে মাহফুজ আনামের বিরুদ্ধে অসংখ্য কেস, অসংখ্য কেস। আপনি এখানে মাহফুজ আনামকে গ্লোরিফাই করছেন, আপনার সাথে আমি একমত না, আমি দুঃখিত। কারণ হচ্ছে এই মাহফুজ আনামরাই বাংলাদেশের আজকের এই পরিণতির জন্য দায়ী। এবং আপনি যে লেখার কথা বলছেন, এই সমস্ত লেখা তারা লেখে যাতে আমি যে বিচারের দাবি এখন করছি, সেরকম বিচারের যদি পরিস্থিতি তৈরি হয়, তখন তারা আপনার মতোই বলতে পারবে যে আমি লিখেছিলাম। তো এই সুযোগ এদেরকে দেয়া যাবে না, কারণ দেশের সর্বনাশ করার পরে এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার যে কজন কলকাঠি নেড়েছেন ভারতের কাছে, হিন্দুত্ববাদের কাছে বাংলাদেশকে বিসর্জন দেওয়ার, তাদের মধ্যে মাহফুজ আনাম অন্যতম ব্যক্তি, অন্যতম অপরাধী। সুতরাং তিনি যেটা লিখেছিলেন সেটা সম্ভবত তার বিবেকের বশবর্তী হয়ে না, তিনি লিখেছিলেন ভবিষ্যতের বিচার থেকে বাঁচবার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকেই অবশ্য, জনগণের মধ্যে অনেকেই দিল্লি স্টার বলে বলেন, ডেইলি স্টার পরিবর্তে